আচ্ছা, তো এই ভিডিওতে আমরা হল ইফেক্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ম্যাগনেটিজমের অনেক ইম্পর্ট্যান্ট একটি টপিক এবং বেশিরভাগ সময় দেখা যায় স্টুডেন্টরা আসলে এই টপিকটা নিয়ে অনেক বেশি কনফিউজড থাকে বা তারা আসলে বুঝতে পারে না যে এখানে আসলে হচ্ছেটা কি। তো আমরা আজকে চেষ্টা করব সহজভাবে জিনিসটাকে এক্সপ্লেন করার। তো শুরু করা যাক। তো আমাদের হল ইফেক্টটা বুঝতে গেলে এর আগে আরও দু একটা ছোটোখাটো টপিক সম্পর্কে আইডিয়া নিয়ে আসতে হবে। এর মধ্যে প্রথমটি হলো আমাদের আসলে যে একটি চার্জ যদি থাকে সেই চার্জের উপর ম্যাগনেটিক ফিল্ড কিভাবে বল প্রয়োগ করে। যেমন আমরা ধরে নিই যে এটা একটি চার্জ। এখন আমি যদি এই চার্জের উপর একটা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করি, ধরলাম এটা আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, আমরা বি পরিমাণ একটি ম্যাগনেটিক ফিল্ড এই চার্জের উপর প্রয়োগ করলাম। তাহলে কি হবে? এখন আমাদের মনে হতে পারে যেহেতু একটি ম্যাগনেটিক ফিল্ড চার্জটার উপর প্রয়োগ হচ্ছে, তাহলে নিশ্চয়ই চার্জটা একটি ম্যাগনেটিক ফোর্স অনুভব করবে। কিন্তু এমনটা এক্ষেত্রে হয় না। কারণ কি? আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড শুধুমাত্র গতিশীল চার্জের উপরই বল প্রয়োগ করে। কিন্তু এই কিউ চার্জটা যেহেতু সে একটি স্থির চার্জ, তাহলে সে কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য কোনো ফোর্সই অনুভব করবে না। তাহলে কি হবে? আমাকে যদি ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করতে হয় এই চার্জটার উপর, আমাকে অবশ্যই চার্জটাকে গতিশীল করতে হবে। অর্থাৎ এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সাপেক্ষে আমার এই চার্জটা যদি কোনো দিকে গতিশীল হয়, যে কোনো বেগে, তাহলেই আমাদের এই চার্জটা একটা বল অনুভব করবে এবং সেই বলটার যে মান সেটা হবে হচ্ছে কিউ ভি ইন্টু বি, আর এখানে সাইন থেটা। অর্থাৎ আমাদের যদি আমরা অ্যাকচুয়ালি এফ ভেক্টরটা লিখি, এফ ভেক্টরটা হবে কিউ ভি ক্রস বি। অর্থাৎ ভি এবং বি ভেক্টর, ভি হচ্ছে এই চার্জটার বেগ যেদিকে সেদিকে, আর বি তো হচ্ছে আমরা যেদিকে ম্যাগনেটিক ফিল্ডটা প্রয়োগ করব সেদিকে। এই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট এবং সেটার সাথে ওই চার্জের মান, এদেরকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের ফোর্স ভেক্টর। এবং যদি শুধুমাত্র আমরা ফোর্সটার মানের কথা চিন্তা করি, তাহলে এটার মান হবে হচ্ছে আমাদের এরকম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা টপিক যেটা আমাদের বোঝার দরকার ছিল। আচ্ছা, তো ভেক্টরের মানটা তো বোঝা গেল যে আমাদের এই ফোর্সটার মান হবে কিউভিবি সাইন থেটা। এখন যদি আমরা এই ফোর্সটার ডিরেকশনটা বুঝতে চাই, তাহলে আমাদের সেই ভেক্টরের যে নলেজ আমরা পেয়েছিলাম অনেক আগে ফার্স্ট পেপারে, সেই ভেক্টরের নলেজগুলো আমাদের ইউজ করতে হবে। সেখানে আমরা দেখেছিলাম যে দুটি ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে তার গুণফলটার ডিরেকশন কোন দিকে হয়। এটা আমরা খুব সহজেই আমাদের ডান হাতের সাহায্যে বের করে ফেলতে পারি। তো আমাদের নিয়মটা যদি আরেকবার একটু মনে করে দিই, আমাদের যেটা করতে হবে, যদি আমরা এরকম একটা সিনারিওতে থাকি যেখানে এ আর বি দুটি ভেক্টর, এদেরকে আমাদের ক্রস গুণ করতে হবে, তখন আমরা যেটা করব, আমাদের হাতের ডান হাতের যে প্রথম তিনটা আঙ্গুল অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি, হাতের তর্জনী এবং মধ্যাঙ্গুলি, এই তিনটা আঙ্গুলকে আমরা তিন দিকে মেলে দিব, যেভাবে চিত্রের মতো করে এখানে দেখানো হয়েছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্রথম ভেক্টরটা আছে সেই ভেক্টরটা আমাদের তর্জনী বরাবর হবে, দ্বিতীয় ভেক্টরটা আমাদের মধ্যাঙ্গুলি বরাবর হবে। এখানে কিন্তু আমাদের অর্ডারটা ঠিক রাখতে হবে, কারণ আমরা জানি এ ক্রস বি আর বি ক্রস এ দুইটা কিন্তু ভিন্ন জিনিস হয়ে যায়। ওকে, তাহলে যদি আমরা সব কিছু ঠিকঠাক করতে পারি, আমাদের বৃদ্ধাঙ্গুলি যেদিকে ইন্ডিকেট করবে সেটা হবে আমাদের সি ভেক্টর। অর্থাৎ এই নিয়ম অনুসারে যদি আমরা এই ফোর্সটার ডিরেকশন বের করতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে যেই চার্জ, সেই চার্জের বেগের দিকে আমাদের তর্জনীটাকে রাখতে হবে। অর্থাৎ আমাদের এই আঙ্গুলটা, এটা যাবে হচ্ছে ইলেকট্রনের বেগের দিকে, বেগ যেদিকে সেদিকে। ইলেকট্রন বলছে, এখানে আসলে চার্জ হতে পারে যে কোনো চার্জ। আর আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটার দিকে আমাদের এই মধ্যাঙ্গুলিটার ডিরেকশন হবে। এই দুইটা ডিরেকশন ঠিকমতো যদি আমরা দিতে পারি, তাহলে দেখা যাবে আমাদের অন্য যে আঙ্গুল অর্থাৎ বৃদ্ধাঙ্গুলিটা, এটাই আমাদের ফোর্সকে ইন্ডিকেট করবে। তাহলে আশা করি আমরা ডিরেকশন জিনিসটা বুঝতে পেরেছি। আরেকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এই ফর্মুলা থেকে আসলে যে ডিরেকশনটা পাচ্ছি, বা আমাদের এই ডান হাতের সূত্র থেকে আমরা যে ডিরেকশনটা পাচ্ছি, সেটা কিন্তু আসলে পজিটিভ চার্জের জন্য। যদি কখনো আমাদের চার্জটা নেগেটিভ হয়, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিক পজিটিভ চার্জের জন্য যেদিকে ফোর্সটা পেয়েছিলাম তার ঠিক বিপরীত দিকে আমাদের নেগেটিভ চার্জের জন্য ফোর্সটা কাজ করবে। অর্থাৎ আমরা প্রথমে যে কোনো চার্জকে একটা পজিটিভ চার্জ ধরে ওর জন্য ফোর্সটা বের করব। যদি ফোর্সের ডিরেকশন আমাদের উপরের দিকে আসে, তাহলে আমাদের সিম্পলি নেগেটিভ চার্জ যদি সেটা হতো, পজিটিভ চার্জ না হয়ে, সেক্ষেত্রে আমাদের ফোর্সের ডিরেকশনটা হয়ে যেত ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ নিচের দিকে।
ওকে, এ পর্যন্ত বুঝতে পারলে আমরা আরেকটু সামনের দিকে যাই। এখন আমরা একটা সার্কিট দেখি। তো সার্কিট সম্পর্কে আশা করি আমাদের সবারই ক্লিয়ার আইডিয়া আছে। সার্কিট কিভাবে কাজ করে। এখানে একটি ব্যাটারি থাকে, সেই ব্যাটারি থেকে আমাদের ক্রমাগত ইলেকট্রন বের হয়, এবং আমরা জানি ব্যাটারির যে ঋণাত্মক প্রান্তটি আছে সেখান থেকে আমাদের ইলেকট্রন বের হয়, বের হয়ে পুরো সার্কিটে ঘুরে আমাদের আবার হচ্ছে এই ধনাত্মক প্রান্তে ফেরত আসে। ওকে, তাহলে ধরলাম আমাদের একটি সিম্পল সার্কিট। এই সার্কিটে তেমন কিছু নাই। এখানে মাঝখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে একটি আমাদের পরিবাহী, বা বলা যেতে পারে এটা একটা অর্ধ পরিবাহীও হতে পারে। যেটাই হোক না কেন, এর ভিতর দিয়ে আসলে ইলেকট্রন পাস। তো নর্মাল কেসে কি হবে, ইলেকট্রনগুলো কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে মুভ করবে। এখানে ওদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই। আচ্ছা, এখন যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে মাঝখানের অংশটুকু আছে, এই অংশটুকুতে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্ট্রোডিউস করি। অর্থাৎ ধরলাম আমি এদের শুধুমাত্র এই অংশটুকুতে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড দিব, এবং ফিল্ডটার ডিরেকশন হবে ভিতরের দিকে, অর্থাৎ এই বরাবর। আশা করি বোঝা যাচ্ছে জিনিসটা। তাহলে কি হবে, তাহলে এখন এই ইলেকট্রনটা কিন্তু, যে ইলেকট্রনটা এদিক দিয়ে আগে নির্বিঘ্নে চলাচল করছিল, সে কিন্তু এখন আর নির্বিঘ্নে চলাচল করতে পারবে না। কারণ প্রথমত এটি একটি গতিশীল চার্জ, এবং যেহেতু এখানে একটি ম্যাগনেটিক ফিল্ডের অস্তিত্ব আছে, তাহলে কি হবে, এই ইলেকট্রনটার উপর কিন্তু এখন একটা ফোর্স প্রয়োগ করবে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তাহলে দেখা যাক ম্যাগনেটিক ফোর্সটার ডিরেকশন কোন দিকে হবে। তো আমরা ধরে নিই যে এখানে আমাদের এটি একটি চার্জ, এটি একটি ইলেকট্রন, সো এটি একটি নেগেটিভ চার্জ। তো আমরা যেভাবে ডিসকাস করেছিলাম একটু আগে, যে নেগেটিভ চার্জের উপর ফোর্সের ডিরেকশনটা আসলে পজিটিভ চার্জের উপর ফোর্সের ডিরেকশন যেদিকে হতো তার ঠিক বিপরীত দিকে হবে। অর্থাৎ আমি সব কিছুই ইলেকট্রনটাকে পজিটিভ চার্জ ধরেই করব, ফোর্সের ডিরেকশন বের করব, এরপরে জাস্ট আমরা ডিরেকশনটা উল্টাই দিব। তো কি করতে হবে, আমাদের ইলেকট্রনটার বেগটা আমাদের প্রথমে দেখতে হবে। সো ইলেকট্রনটার বেগ হচ্ছে এদিকে। ওকে, এখন আমাদের ম্যাগনেটিক ফিল্ডের দিকটা বুঝতে হবে। তো ম্যাগনেটিক ফিল্ডের দিকটা হচ্ছে ভিতরের দিকে। আমি আরও যদি প্রিসাইসলি বোঝানোর চেষ্টা করি, আমরা হচ্ছে একটা ক্রস সাইন দিয়ে এটাকে বোঝাবো। আমরা জানি আমাদের এই ম্যাগনেটিজমে দুই ধরনের সাইন আছে। ক্রস দিয়ে বোঝাই ভিতরের দিকে, অর্থাৎ আমার স্ক্রিনের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে কোনো কিছু, সেটাকে আমরা ক্রস দিয়ে বোঝাই। আরেকটা হচ্ছে আমাদের ডট কনভেনশন। এই ডট কনভেনশন দিয়ে বোঝানো হয় আসলে আমাদের স্ক্রিন থেকে বাইরের দিকে আসতেছে এরকম কোনো একটা ভেক্টর। ওকে, তো এখানে যেহেতু আমাদের এটা ভিতরের দিকে যাচ্ছে, সো এই কারণে আমরা ক্রস দিয়ে বোঝালাম আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে তোমরা যদি এই আমাদের ডান হাতের নিয়মটা ঠিকমতো বুঝে থাকো, তাহলে কিন্তু ইতিমধ্যেই তোমাদের বুঝে যাওয়ার কথা যে আমাদের ম্যাগনেটিক ফোর্সটা কোন দিকে হবে। তাহলে আমরা আমাদের তর্জনীটা দিয়ে দিচ্ছি ভেক্টরের বেগের দিকে, বেগের ভেক্টরের দিকে, এবং আমাদের যে মধ্যাঙ্গুলি আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের দিকে। তাহলে দেখা যাচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুলি কিন্তু নিচের দিকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু আমরা নেগেটিভ চার্জ নিয়ে কাজ করছি, তাহলে আমাদের এই সূত্র থেকে যে ফোর্সটা আসবে, যে ডিরেকশনটা আসবে ফোর্সের, সেটা কিন্তু আমাদের উল্টিয়ে দিতে হবে। অর্থাৎ ইলেকট্রনের উপর আমাদের যে চৌম্বক বলটা কাজ করবে তার ডিরেকশন হবে ঠিক উপরের দিকে। কারণ আমরা এখানে আমাদের ডান হাতের নিয়মের মাধ্যমে যেটা পাই সেটা পজিটিভ চার্জের জন্য পাই। যেহেতু ইলেকট্রন একটি নেগেটিভ চার্জ, তার মানে ইলেকট্রনের উপর ফোর্স কাজ করবে উপরের দিকে। ওকে, তাহলে আমরা আমাদের ফোর্সের ডিরেকশন পেয়ে গেলাম। অর্থাৎ এখন কি হবে, একটা ইলেকট্রন সে এদিক দিয়ে ঢুকলো, ঢোকার পরপরই তার উপর একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করা শুরু করলো উপরের দিকে। তাহলে ধীরে ধীরে যেটা হবে, যে ইলেকট্রনটা আগে এদিক দিয়ে সোজাসুজি পার হয়ে যেত, সেটা আর সোজাসুজি পার হতে পারবে না। ইলেকট্রনটা এরকম একটা আমাদের ট্র্যাজেক্টরি মোশন হবে, বা যেটাকে আমরা প্রাস বলি। তোমরা হয়তো প্রাস পড়েছো ফিজিক্স ফার্স্ট পেপারে। তো সেভাবে একটা প্রাসের মতো গতি হয়ে ইলেকট্রনটা এখানে এসে জমা হয়ে যাবে। তাহলে আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। অর্থাৎ কিছু সময় পর আমরা কি দেখব, যে এখানে আমাদের অনেকগুলো ইলেকট্রন জমা হয়ে গেছে, কারণ এখানে একটার পর একটা ইলেকট্রন ঢুকবে এবং তারাই এখানে গিয়ে জমা হতে থাকবে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এখন যদি আমাদের এই যে একটা খণ্ড আছে, এই খণ্ডের একটা প্রান্তে ইলেকট্রন জমা হচ্ছে, তাহলে আমরা কিন্তু ইনডাইরেক্টলি বলতে পারি আমাদের এই অপর প্রান্ত যেটা, এইখানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে।
ঠিক আছে, ইলেকট্রনের একটা ঘাটতি সৃষ্টি হবে। তো এই ইলেকট্রনের ঘাটতিটাকে কিন্তু আমরা ইনডাইরেক্টলি বলতে পারি যে এখানে আসলে আমাদের পজিটিভ চার্জ তৈরি হবে। যদিও এখানে পজিটিভ চার্জ আসছে না, বাট আমরা কিন্তু ইনডাইরেক্টলি বলতে পারি যেহেতু এখানে ইলেকট্রন জমা হচ্ছে, তার মানে আমাদের ঠিক তার বিপরীত দিকে ইলেকট্রনের ঘাটতি তৈরি হচ্ছে। এই ঘাটতিটাকে আমরা পজিটিভ চার্জ দিয়ে ডিনোট করতে পারি। এখন আমরা অনেক আগে থেকেই জানি যে আমাদের যদি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যদি থাকে, তাহলে এই পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। এটা আমাদের অনেক আগের নলেজ, সেটা আমরা আগে থেকেই জানতাম আমাদের স্থির তড়িতের নলেজকে ইউজ করে। তাহলে আমরা বলতে পারবো যেহেতু এই পাশে পজিটিভ চার্জ আমরা ধরে নিয়েছি এবং অন্য পাশে ইলেকট্রন আছে, তার মানে অবশ্যই এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড এখানে জেনারেট হবে। আর ইলেকট্রিক ফিল্ড যেহেতু জেনারেট হচ্ছে, তার মানে কি আমাদের এখন কিন্তু ইলেকট্রিক ফোর্স চলে আসবে এখানে। অর্থাৎ আমাদের প্রোটনগুলো বা ইলেকট্রনগুলো এতক্ষণ শুধুমাত্র আমাদের ম্যাগনেটিক ফোর্স ফিল করছিল, সেটা হচ্ছে এফপি, কারণ শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড ছিল। আর এখন আমাদের ইলেকট্রিক ফিল্ড এখানে তৈরি হয়ে গেছে, যার ফলে আমাদের সেম ইলেকট্রনগুলো আবার একটা ইলেকট্রিক ফোর্স তারা হচ্ছে ফিল করবে। এবং ইলেকট্রিক ফোর্সের ডিরেকশন কোন দিকে হয়? এটা কিন্তু খুব সিম্পল, আমরা জানি ইলেকট্রিক ফোর্স এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ই, এবং ইলেকট্রিক ফোর্সের ডিরেকশন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনেই হয় পজিটিভ চার্জের জন্য। কিন্তু ইলেকট্রনের জন্য কোন দিকে হয়? ইলেকট্রনের জন্য এই যে আমাদের ফোর্সটা আছে, তড়িৎ বল যেটা, এই তড়িৎ বলের ডিরেকশন হবে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। অর্থাৎ আমাদের তড়িৎ ক্ষেত্রটা এভাবে তৈরি হয়েছিল আমাদের, তাহলে তড়িৎ বলটা ইলেকট্রনের উপর এই দিকে কাজ করবে। ঠিক আছে, তার মানে কি আমাদের যে তড়িৎ বলটা আছে আর যে আমাদের চৌম্বক বলটা আছে এফবি, এদের ডিরেকশন কিন্তু কমপ্লিটলি বিপরীত দিকে। এবং দেখা যায় কি আমাদের এফবিটা কিন্তু কনস্ট্যান্ট, তাই না? এফবি কেন কনস্ট্যান্ট? কারণ এফবির মধ্যে আমাদের যেসব জিনিস ছিল সেগুলো হচ্ছে আমাদের সবগুলোই কনস্ট্যান্ট, কিউ ভিবি কোনোটাই কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমাদের এফ ইটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কীভাবে বৃদ্ধি পাচ্ছে? কারণ আমরা জানি এফ ই ইজ ইকুয়াল টু কিউ ই, অর্থাৎ এখানে আমাদের ই এর মানটা যত বাড়বে ধীরে ধীরে আমাদের এফির মানটাও বাড়বে। তো যেহেতু আমাদের আবার এই ইটা কিন্তু ডিপেন্ড করে আসলে যে এখানে কতগুলো চার্জ আছে তার উপর। যেহেতু এই প্রক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলমান, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন আসছে, ইলেকট্রন এদিকে জমা হচ্ছে, জমা হওয়ার ফলে এখানে নেগেটিভ চার্জের একটা ঘনত্ব তৈরি হচ্ছে, এখানে পজিটিভ চার্জের একটা ঘনত্ব তৈরি হচ্ছে, এবং যত বেশি চার্জ আসবে এখানে তত বেশি ঘনত্ব, এবং তার মানে তত বেশি ইলেকট্রিক ফিল্ড এখানে জেনারেট হবে। তো ইলেকট্রিক ফিল্ডের মাত্রাটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বিষয়টা এরকম যে শুরুতে আমাদের এখানে একটা মাত্র চার্জ ছিল, তখন ইলেকট্রিক ফিল্ডটা খুব কম। এরপর আমাদের ধীরে ধীরে চার্জের সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মানটাও আসলে বৃদ্ধি পাচ্ছে। তো একটা সময় আসবে যখন এই ইলেকট্রিক ফিল্ডের মানটা আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মানের সমান হয়ে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু শুধু মানটা নিয়ে কথা বলছি, কারণ ডিরেকশন তো বিপরীত দিকে, ডিরেকশন সমান হতে পারে না। তো মানটা কিন্তু আমাদের এক সময় সমান হয়ে যাবে। এবং ওই সময় কি হবে তাহলে? খুবই সিম্পল, ওই সময় যেটা হবে সেটা হচ্ছে একটা ইলেকট্রন, তার উপর যেই পরিমাণ ম্যাগনেটিক ফোর্স কাজ করছে উপরের দিকে, ঠিক সেম পরিমাণ ইলেকট্রিক ফোর্স কাজ করছে নিচের দিকে। অর্থাৎ কি, তার উপর লব্ধি বল কিন্তু জিরো হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রনটা আবারও আগের মতো সিম্পল যে সরলরেখা বরাবর সে চলাচল করছিল, বা এক্স্যাক্টলি সরলরেখা না, যেটাই হোক, মানে কোনো বলের প্রভাব মুক্তভাবে সে আবারও আগের মতো করে চলাচল করতে পারবে, অর্থাৎ এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে আসতে পারবে। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় একটা ঘটনা কিন্তু এখানে ঘটে গেছে, সেটা হচ্ছে কি, যেহেতু এই দুই প্রান্তের মাঝখানে একটা তড়িৎ ক্ষেত্র জেনারেট হয়ে গেছে, অর্থাৎ এখানে প্লাস চার্জ এখানে মাইনাস চার্জ, এই দুই প্রান্তের মাঝখানে যেহেতু একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়েছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, এবং এদের মধ্যে একটা দূরত্ব বিদ্যমান, তাই না? এই দূরত্বটাকে আমরা বলতে পারি হচ্ছে ডি। ঠিক আছে, এই দূরত্বটাকে আমরা বলতে পারি ডি। অর্থাৎ এই যে আমাদের একটা খণ্ড ছিল পরিবাহীর, এই পরিবাহী খণ্ডের যে পুরুত্ব বা পরিবাহী খণ্ডের যে প্রস্থ, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডি। যদি এটা ডি হয় তাহলে আমরা বলতে পারবো যে এখানে আমাদের তড়িৎ ক্ষেত্রটা যদি ই হয়, তাহলে এই দুই প্রান্তের মাঝখানে কিন্তু একটা বিভব তৈরি হয়ে গেছে। জিনিসটি কি বোঝা যাচ্ছে? আরেকবার একটু রিপিট করি, আমাদের যেহেতু এখানে তড়িৎ ক্ষেত্র আছে, এই প্রান্ত আর এই প্রান্তের মাঝখানে যেহেতু একটা তড়িৎ ক্ষেত্র জেনারেট হয়েছে, এবং
এই দুই প্রান্তের মধ্যে একটা দূরত্ব ডি আছে, তাহলে কিন্তু আমরা খুব সহজে বলতে পারি যে আমাদের এই দুই প্রান্তের মাঝখানে একটা বিভব তৈরি হবে। সেই বিভবটার মান কত হবে? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু টি, এটা আমরা স্থির তড়িতে দেখেছিলাম। তাহলে এই দুই প্রান্তে অর্থাৎ একটা পরিবাহীর দুইটা পাশে একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে, তো এই বিভব পার্থক্যটাই আমরা আসলে হল ভোল্টেজ নামে চিনি। ঠিক আছে, এটাকে আসলে আমরা বলছি হল ভোল্টেজ। ওকে, সো এখন আমরা এই ভোল্টেজটা ক্যালকুলেট করব কিভাবে? তো যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমাদের এই সমীকরণটা ফলো করতে হবে। কি করব আমরা? আমরা হচ্ছে জাস্ট এদের মানগুলো বসাই দেব। আমরা সবগুলোর মান জানি, সব ফর্মুলা আমরা জানি, জাস্ট বসাই দিব। তো আমরা জানি যে এফ ই সমান সমান কিউ ইন্টু ই, এবং আমরা জানি যে এফ বি সমান সমান হচ্ছে কিউ ভি বি। আমরা এখানে ধরে নিচ্ছি, বা আমরা ধরার কিছু নেই, আমাদের এখানে যে সাইন থেটা বা যে থিটাটা, মানে থিটাটা কি ছিল? থিটাটা ছিল কিন্তু হচ্ছে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ। তো এক্ষেত্রে দেখলেই বোঝা যাবে ভিটা ছিল হচ্ছে এই দিকে, বিটা ছিল কিন্তু এই দিকে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণটা কিন্তু 90 ডিগ্রি। তো এখানে সাইন থেটার ভ্যালুটা 1, এই কারণে সেটা আমরা ইগনোর করছি। তো কিউ ই ইকুয়ালস টু কিউ ভিবি, দুই পাশ থেকে কিউ কাটা চলে যাচ্ছে, তাহলে থাকে কি ই ইজ ইকুয়াল টু ভিবি। আবার আমরা এই ফর্মুলা থেকে ই এর মানটা আমরা বলতে পারি ইকুয়ালস টু ভিএইচ ডিভাইডেড বাই ডি ইজ ইকুয়াল টু ভি বি। তাহলে আমরা এখান থেকে ভিএইচ এর মানটা পেয়ে যাই, সেটা হচ্ছে আমাদের ভি ডি বি। এখানে বলে রাখা ভালো, যেহেতু ভেক্টর আমাদের বিভব যেহেতু একটি স্কেলার রাশি, তাহলে কিন্তু এখানে কোনো ক্রস গুণ বা এই টাইপের কিছু নাই, জাস্ট আমরা মানগুলো বসাবো, বেগের মান, দূরত্ব এবং আমাদের চৌম্বক ক্ষেত্রের মান। এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের হল ভোল্টেজ। তাহলে আশা করি আমরা হল ভোল্টেজ বুঝতে পেরেছি। আমরা যদি পুরো জিনিসটা এখন এই ফিগারের সাহায্যে বোঝার চেষ্টা করি তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যেটা দেখছি এখানে একটা ভোল্টেজ সোর্স বা ব্যাটারি লাগানো হয়েছে। এই ব্যাটারি থেকে এই ডিরেকশনে আমাদের কারেন্ট যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রনগুলো এই ডিরেকশনে বের হবে। ইলেকট্রন যখন এই ডিরেকশনে বের হবে, ইলেকট্রনগুলো এদিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে সেই ইলেকট্রনটাকে আমরা যে ম্যাগনেটিক ফিল্ড সেটা এই ডিরেকশনে আছে, এবং ম্যাগনেটিক ফিল্ড যেহেতু এই ডিরেকশনে আছে, দেখা যাবে ম্যাগনেটিক ফোর্সটা এই দিক বরাবর কাজ করবে। ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ফোর্স যখন এই দিক বরাবর কাজ করবে, ইলেকট্রনগুলো এদিকে চলে আসার চেষ্টা করবে। তাহলে এই পাশটাতে ইলেকট্রনগুলো জমা হয়ে গেছে এবং এই পাশে আমাদের পজিটিভ চার্জের ডেনসিটিটা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমরা বলতে পারি যে এই দুই প্রান্তের মাঝখানে একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে, যেটা আমরা যদি একটা ভোল্টমিটার এখানে কানেক্ট করি তাহলে আমরা পরিমাপ করতে পারবো। তাহলে এভাবেই আমরা আসলে হল ভোল্টেজটা পরিমাপ করতে পারি। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে হল ভোল্টেজ কীভাবে তৈরি হয়। এখন আমরা এখানে যে ফর্মুলাটা বানিয়ে রেখেছিলাম সেই ফর্মুলাটাকে আমরা একটু ইলাবোরেট করব। কিভাবে করব? আমরা দেখেছি যে আমাদের হল ভোল্টেজ বা ভিএইচ ইকুয়ালস টু কী আসছিল? ডি ভি পি। আচ্ছা, এখন এখানে এই যে ভিটা, এই ভিটা আসলে কি ছিল? ভিটা ছিল কিন্তু আমাদের ইলেকট্রনের বেগ, তাই না? ওকে, তো ইলেকট্রনের বেগ বের করার জন্য একটা ফর্মুলা আমরা চলতড়িৎ চ্যাপ্টারে দেখে আসছিলাম, সেটা হচ্ছে আমাদের এরকম একটা ফর্মুলা ছিল, আই ইজ ইকুয়াল টু ভি ই এন এ। এখানে এই যে ইলেকট্রনের বেগ বা যেটাকে আমরা তাড়ন বেগ বলি, ঠিক আছে, এই বেগটাকে আমরা কিন্তু তাড়ন বেগ নামে চিনি। তাহলে এই বেগটা যদি আমরা বের করি এখান থেকে, তাহলে এই বেগের ফর্মুলাটা কি আসে? আই ডিভাইডেড বাই ই এন এ। এখানে প্রত্যেকের পরিচয়গুলো যদি আমরা একটু দিয়ে দিই, যেমন আইটা হচ্ছে বেসিক্যালি কারেন্ট, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এখানে যে এন এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমরা একটু পরে দেখব। এই এনটা হচ্ছে আমাদের বেসিক্যালি চার্জ ডেনসিটি বা চার্জ ঘনত্ব, অর্থাৎ আমাদের প্রতি একক আয়তনে কি পরিমাণ চার্জ বিদ্যমান, কিউ পার মিটার কিউব। ঠিক আছে, বা আমরা যদি এককটা দেখি কুলম্ব পার মিটার কিউব। আর এ হচ্ছে আমাদের বেসিক্যালি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে আমাদের এই ক্ষেত্রফলটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রফলটা আমাদের বেসিক্যালি এ। আচ্ছা,
তাহলে এখন আমি যদি এই যে ভি এর জায়গায় এই ভিটা বসিয়ে দিই বা ভি এর সূত্রটা বসিয়ে দিই, তাহলে আমাদের কি আসে দেখবো আমরা তাহলে যে আমাদের ভিএইচ ইকুয়ালস টু ডি ইন্টু ভি এর জায়গায় আমরা বসাচ্ছি আই ডিভাইডেড বাই ই এন এ ইন্টু বি। এরকম একটি ফর্মুলা আমাদের চলে আসছে। ওকে, আমরা যদি ফার্দার কন্টিনিউ করি তাহলে এখানে একটা জিনিস করা যায়। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই যে ক্ষেত্রফলটা, এই যে আমাদের ক্ষেত্রফল যেটা এখানে আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, যদি আমরা একটু ভালো মতো দেখি এই অংশটুকুকে আমরা এ বলছিলাম। এখন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে এই দূরত্বটা আমরা যদি একটু ক্লিয়ার করে নিই, হ্যাঁ, তো এই দূরত্বটা কিন্তু ছিল ডি, এবং আমরা যদি এই যে আমাদের পরিবাহীটা আছে তার পুরুত্ব যেটা, সেটাকে যদি আমরা টি বলি, তাহলে কিন্তু আমরা এখান থেকে এ ইকুয়ালস টু ডি ইন্টু টি লিখতে পারি। অর্থাৎ আমাদের যে পরিবাহী তার পুরুত্ব যদি টি হয় এবং এটার যে প্রস্থ সেটা তো আমরা আগেই ডি বলেছিলাম, তাহলে আমরা কিন্তু এ ইকুয়ালস টু ডি ইন্টু টি লিখতে পারি। লিখলে কি হবে? লিখলে আমাদের এই ডি আর আমাদের উপরের ডি কাটা চলে যাবে। তাহলে আমাদের এরকম একটা ফর্মুলা এখান থেকে আমরা পাবো যে আই বি ডিভাইডেড বাই ই এন টি ভিএইচ। তাহলে আমরা হল ভোল্টেজের আরেকটা ফর্মুলা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি, যেখানে আমাদের কারেন্ট আছে, আমাদের ম্যাগনেটিক ফিল্ড আছে, ইলেকট্রনের চার্জ ঘনত্ব এবং পরিবাহীর পুরুত্ব, এই কয়েকটা টার্ম জানলে আমরা হল ভোল্টেজ বের করতে পারি। আচ্ছা, হল ভোল্টেজের সাহায্যে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এই ভিএইচটাকে সাইড চেঞ্জ করে এন এর মানটা বের করি, তাহলে আমরা হচ্ছে এরকম একটা জিনিস পাই, আইবি ডিভাইডেড বাই ই ভিএইচ ইন্টু টি। অর্থাৎ আমরা তাহলে এখানে কি পেয়ে গেলাম? আমরা কিন্তু এখান থেকে যে একক আয়তনে চার্জ পরিবাহীর সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে আমাদের একক আয়তনে চার্জ পরিবাহীর সংখ্যা। এই জিনিসটা কিন্তু আমাদের অনেক বেশি হেল্প করে যখন আমরা কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে আমাদের কতগুলো চার্জ বাহক যাচ্ছে। চার্জ বাহকটা হতে পারে ইলেকট্রন, হতে পারে প্রোটন বা অন্য কিছু, কিন্তু আমাদের কি পরিমাণ চার্জ বাহক যাচ্ছে সেটা আমরা এই হল ভোল্টেজের সাহায্যে বের করতে পারি। এটা হল ভোল্টেজের একটা অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি। এই চার্জ পরিবাহীর সংখ্যা থেকে কিন্তু আমরা আরেকটা জিনিসও এখানে বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের চার্জ ক্যারিয়ারটা পজিটিভ নাকি নেগেটিভ। অর্থাৎ যদি তোমার এন এর মানটা পজিটিভ আসে, এর মানে বুঝে নিতে হবে যে আমাদের বেসিক্যালি চার্জ যে ক্যারি করছে বা চার্জটাকে যে নিয়ে যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, সেটা আসলে পজিটিভ, অর্থাৎ প্রোটন। এবং যদি আমাদের চার্জ এই এন এর মানটা নেগেটিভ আসে, তাহলে আমাদের বুঝে নিতে হবে চার্জ ক্যারিয়ারটা আসলে নেগেটিভ। এখানে আরেকটা জিনিস আমাদের একটু জানা লাগবে, যেটাকে আমরা আসলে বলি হল কনস্ট্যান্ট। হল কনস্ট্যান্ট যেটাকে হচ্ছে আর এইচ দিয়ে প্রকাশ করা হয়। আর এইচ আসলে আমরা দেখছি এটা অনেকগুলো কনস্ট্যান্টের জন্য ইউজ করে, যেমন কেমিস্ট্রিতে এটাকে আমরা রিডবার্গ কনস্ট্যান্ট হিসেবে ইউজ করতাম, এখানে আবার হচ্ছে হল কনস্ট্যান্ট হিসেবে আমরা ইউজ করছি। তো এই আর এইচ এর মানটা আসলে হচ্ছে 1 ডিভাইডেড বাই এন ইন্টু কিউ। এখানে এনটা তো আমরা জানি, এনটা হচ্ছে এই যে এটা, এবং কিউ হচ্ছে বেসিক্যালি আমাদের যেই চার্জ বাহক তার চার্জের মান। তাহলে এই ছিল আমাদের হল ইফেক্ট সম্পর্কে যা যা তোমাদের জানা দরকার এইচএসসি লেভেলে প্রবলেম সলভ করার জন্য। মোটামুটি সবগুলো টপিকে আমরা ডিসকাস করেছি। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এই টপিকের উপর আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বোর্ড এবং অ্যাডমিশনে আসে, বারবার আসে, সেগুলো আমি সলভ করিয়ে দেওয়ার। আমাদের তাহলে যে ফর্মুলাগুলো ছিল সেগুলো আমি আরেকবার একটু রিভিউ করে দিই। আমরা হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা দেখেছি, এফ বি ইজ ইকুয়াল টু কিউভিবি। সেখান থেকে আমরা ইলেকট্রিক ফোর্স সেটার আমরা ফর্মুলা দেখেছি, সেটা হচ্ছে কিউই। এই দুইটাকে আমরা ইকুয়েট করে আমরা হল ভোল্টেজের ফর্মুলা দেখেছি, যেটা হচ্ছে ডিভিবি। এবং হল ভোল্টেজের আমরা আরেকটা ফর্মুলা দেখেছি, যেটা হচ্ছে আইবি ইএনটি। এবং লাস্টে আমরা হচ্ছে হল কনস্ট্যান্ট আর এইচ এটার একটা ফর্মুলা দেখেছি, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এন কিউ।
তাহলে আশা করি তোমরা সবগুলো টপিক বুঝতে পেরেছো। এই টপিকগুলো বুঝতে পারলেই আমরা এই টপিক থেকে যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবো। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে শুভকামনা, পড়াশোনা চালিয়ে যাও এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে।